রেকর্ড স্টার্ট করি, তাহলে শুরু করবো। হ্যাঁ, মাস যোগ হবে, 4টা যোগ হবে। আচ্ছা দেখো, বলতেছিলাম যে সেকেন্ড উইকলিতে তোমাদের ফিজিক্সের যে প্রবলেম গুলো ছিল পুল রিলেটেড প্রবলেম, ওইগুলো হচ্ছে পরীক্ষায় তেমন আসবে না, বুঝছো? তেমন না, ওগুলো আসবেই না পরীক্ষায়। বাট চাইলে করা যায়। কিভাবে করা যায় ওইটার জন্য আমি তোমাদের একটা ক্লাস দিব না, বুঝছো? পুল রিলেটেড প্রবলেম পড়াইছি, এরকম একটা ক্লাস দিব না। এখন না, সরি, 2+3 না, 1+2 পড়াবো। দেখো, আজকে পড়াবো হচ্ছে দুইটা সহজ চ্যাপ্টার, 1+2 জাস্ট কমপ্লিট করতে হবে দেখে পড়াই যাচ্ছি, তাইলে আমাদের 1 2 3 4 5 শেষ হবে, বুঝছো? তারপর নেক্সট ক্লাসে আমরা পড়বো, স্টয়কিওমেট্রি পড়বো। আচ্ছা, এখন এই চ্যাপ্টার দুইটা মেইনলি কি আছে? এই চ্যাপ্টার দুইটা মেইনলি বোঝার মতো তেমন কিছু নাই, বুঝছো? এই চ্যাপ্টার দুইটা যা আছে সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে, এরকম জিনিস। সো আমরা এসএসসি লেভেলে তো অনেক কিছুই পড়ছি, বইয়ের মধ্যে অনেক কিছু মুখস্থ করছি, কিন্তু এখন ওই সব জিনিসপাতি তোমাদের মুখস্থ করতে হবে না। অল্প কয়েকটা জিনিস মুখস্থ করলে তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জিনিসগুলাই জাস্ট এখানে পড়াবো। সবাই তো শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ স্ক্রিন, তাই না? বলো তো, চ্যাট বক্সে একটু বলো সবাই দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে ক্লিয়ার, ওকে। আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটার নাম হচ্ছে রসায়নের ধারণা। এটা খুব বাজে, হঠাৎ করে কি যেন হয়ে গেছে, এটা ঠিকভাবে লেখা যায় না। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে লিখি, কেয়ার কর, বেশি লিখবো না আজকে। সো এই চ্যাপ্টারে আমরা মেইনলি যেটা আলোচনা করি, এই চ্যাপ্টারের একদম শুরুতে আমরা আলোচনা করি হচ্ছে কেমিস্ট্রিটা কিভাবে আসছে। এখন এর মধ্যে তোমাদের কি পড়া লাগবে? তোমাদের পড়া লাগবে এর মধ্যে কোনো বিজ্ঞানীর নাম থাকলে এবং কখন কোন কাহিনী হয়েছে, এই জিনিসটা, ঠিক আছে? খালি এইটা পড়া লাগবে তোমাদের। যেমন ধরো, এই টাইমে টিন এবং কপার এই দুইটা ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং একসাথে মিশ্রণ করে সংকর বা অ্যালয় তৈরি করা হয়েছে, ঠিক আছে? সংকর বা অ্যালয় তৈরি করছে কত সালে, এইটা পড়া লাগবে। মাঝে মাঝে এনডিসি তে খুব সি কোশ্চেন করে, বুঝছো? যে এরকম কোশ্চেন করে যে দেখে মনে হয় ভাই এটা তো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না। যেমন ধরো, আমি যে এক্সাম গুলো তোমাদের নেই, এগুলো দিয়ে তো তোমরা অ্যাটলিস্ট একটা মজা পাও যে ভাই কিছু প্রশ্ন ট্রিকি ছিল বা কিছু প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড ছিল, কোশ্চেন গুলো অ্যান্সার করে একটা মজা পাইছি, বুঝছো? কিন্তু এনডিসি দিয়ে তোমরা এই মজাটা অনেক সময় পাবে। দেখা যাবে যে এক্সাম দিয়ে তুমি বলছো ভাই এই কোশ্চেন গুলো তো ভালো হয় নাই, ট্রিকি হয় নাই, স্ট্যান্ডার্ড হয় নাই, এগুলো তো একদম কেমন যেন হইছে। যেমন যে কত ভালো ভালো জায়গা আছে কোশ্চেন দেওয়ার, এগুলো দিয়ে আলতু ফালতু জায়গা থেকে কোশ্চেন দিস, এরকম বলার পসিবিলিটি কিন্তু আছে তোমাদের সামনে। সব কোশ্চেন যে এরকম হবে এমন না, অনেক কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, অনেক কোশ্চেন বেশ ট্রিকি হবে, তোমার চিন্তার একটা খোরাক তোমাকে দিবে। কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাকে চিন্তার কোনো খোরাক দিবে না, ঠিক আছে? যেমন ধরো, এই জায়গা থেকে একটা কোশ্চেন হয়ে যাইতে পারে, এই কত সালে প্রথম অ্যালয় তৈরি করা হয়েছে, ঠিক আছে? এই জায়গা থেকে একটা কোশ্চেন হয়ে যাইতে পারে। সো তখন কিন্তু তোমার পারতে হবে, তাইলে তোমার বইয়ের মধ্যে স্ট্যান্ডার্ড জায়গাগুলো জানতে হবে, বইয়ের মধ্যে ফালতু জায়গাগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এর এর মধ্যে বিজ্ঞানীরা কোন বিজ্ঞানী কি করছে এই ধারণাই তোমাদের মেইনলি ফার্স্ট চ্যাপ্টারগুলো। এখানেও এটা ডেমোক্রিটাস হচ্ছে প্রথম অ্যাটমের ধারণা দেন, এটা পড়বা। আমি যেটা দাগাচ্ছি জাস্ট বইয়ের মধ্যে এটা একটু মার্ক করো, এনডিসি বা কিছু একটা লিখে রাখো পাশে, ঠিক আছে? আচ্ছা, আর এখান লাগবে এইটা যে রসায়ন চর্চা প্রথম কোন কোন বিজ্ঞানী শুরু করে, আধুনিক রসায়নের জনককে, এটা তোমরা অলরেডি জানো। আধুনিক রসায়নের জনককে অ্যান্থনি ল্যাভয়েসিয়ার, ঠিক আছে? এটা জানা লাগবে। আচ্ছা, এছাড়া রসায়ন চর্চা প্রথম কিন্তু শুরু করছিল জাবির ইবনে হাইয়ান, বুঝছো?
জাবির ইবনে হাইয়ান প্রথম রসায়ন চর্চা পৃথিবীর মধ্যে শুরু করছিল, কিন্তু কেন যেন কোনো মুসলিম বিজ্ঞানীদের অবদানগুলা হচ্ছে পরবর্তীতে স্বীকার করতে চায় না ইতিহাস। এবং জাবির ইবনে হাইয়ান কি রসায়নের জনক বলা উচিত, কিন্তু এটা বলা হয় না। আধুনিক রসায়নের জনক বলা হয়েছে অ্যান্টনি ল্যাভয়েসিকে। কিন্তু জাবির ইবনে হাইয়ান যে সময় এই কাজটা করছে, ওই সময় যদি কোনো অন্য কোনো বিজ্ঞানী এই কাজটা করতো, তাহলে অবশ্যই তাকে রসায়নের জনক বলা হইতো। ঠিক আছে? আচ্ছা, সেসব রাজনীতিক প্রেক্ষাপট আমরা এমনি না যাই, অলরেডি পৃথিবীতে যুদ্ধ চলতেছে। আচ্ছা, তোমরা এই যে বর্তমানে পৃথিবীতে আপডেট পলিটিক্যাল বলো বা আর্থসামাজিক যেসব ঘটনা বলো, এইসব নিয়ে সবসময় আপডেটেড থাকবা। ভাই ভাই অনেক সময় ধরো এরকম কোশ্চেন করে ফেলতে পারে যে ধরো ইরান ইসরায়েল যুদ্ধ কবে শুরু হয়, বলো, কেউ বলতে পারবা? ইরান ইসরায়েল যুদ্ধ কবে শুরু হয়েছে? বলো দেখি, কেউ পারো কিনা। রুটিন দিব, আজকে রাতে দিব। 13 জুন বলছো। যুদ্ধটা শুরু হয়েছে মেইনলি যেদিন ইসরায়েল যে ইরানে লঞ্চার লঞ্চ করছে ওই দিন, বুঝছো? এটা কবে আমি জানি না, 3 দিন আগে হবে আই গেস, 3 দিন আগে। আজকে কয় তারিখ? 15, 12 তারিখ, 12 তারিখ রাতে মারছে। আচ্ছা ঠিক আছে, তো এইসব আপডেটেড জিনিস নিয়ে একটু আপডেট থাকবে। সবচেয়ে ভালো হয় যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ো, তোমাদের জিকে নাই স্টিল হচ্ছে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে এরকম একটা সাবজেক্ট থেকে দু একটা কোশ্চেন দিয়ে দেয় যে সাবজেক্টটা তোমার সিলেবাসে ছিল না। ঠিক আছে, এরকম কোশ্চেন দিয়ে দেয়। এখন আমরা কি করতে পারি? ধরো আমাদের বলে নাই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে কোশ্চেন হবে, কিন্তু যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, তাহলে আমরা কি করতে পারি? এখন কি আমরা সব বইগুলো বিস্তারিত পড়বো? এটা আমাদের সম্ভব? সম্ভব না। বরং তোমার কমন সেন্স থাকা লাগবে। ঠিক আছে, যে জিনিসগুলো সবাই জানে, মোটামুটি একটা জানার মতো জিনিস, এই জিনিসটা তোমারও জানা লাগবে। ঠিক আছে, যদি তুমি জানো তাহলে তুমি না পড়েই ওইগুলো অ্যান্সার দিতে পারবে। এগুলো সব কিছু পড়ে বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়বা, ধর্ম পড়বা, এগুলো সম্ভব না। ঠিক আছে, যা সিলেবাস ওইটাই পড়বা। 1-2 মার্ক যদি বাইরে থেকে আসে, তাহলে তোমার কমন সেন্স থেকে যাতে তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো চাইলে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে সাম্প্রতিক বিভিন্ন জিনিস নিয়ে তোমরা সবসময় আপডেটেড থাকবে এবং একটা কনফিডেন্স কাজ করবে। ঠিক আছে, এবং এই বয়স থেকেই যদি তোমার মানে আন্তর্জাতিক রাজনীতি, জিকে, এই জিনিসগুলো সম্পর্কে তোমার নলেজ সবসময় ভালো থাকে, ঠিক আছে, আপডেট থাকে, তাহলে তুমি ফিউচার লাইফে সব জায়গায় অনেক বেশি উপকৃত হইতে পারবা। সব জায়গায়। ধরো তোমরা যখন কলেজে ভর্তি হবা, ভার্সিটিতে ভর্তি হবা, এনডিসিতেও তো অনেক ক্লাব আছে। এই ক্লাবগুলো তো অনেক ধরনের কাজ আছে, তোমরা ডিবেট করবা, তোমরা স্পিচ দিবা, এই জিনিসগুলো তোমরা অনেক ভালো করতে পারবে। ঠিক আছে, আমি নর্ডেমে তো 24টা ক্লাব আছে। জেনারেল নলেজ তো তোমাদের নাই, আমি কেন দিব? জেনারেল নলেজ তোমাদের আসবে না, সায়েন্সে জেনারেল নলেজ নাই, বুঝছো? এটা আমি বলছি যে ভাই ভাই তোমাদের জিজ্ঞেস করতে পারে তো একটা। এটা অত গুরুত্বপূর্ণ না এই জন্য যে ভাই ভাই তুমি এরকম আমি দেখছি যে 2টা কোশ্চেন জিজ্ঞেস করছে ভাই ভাই, ওটার একটাও পারে নাই কেউ, বুঝছো? স্টিল সে নর্ডেমে চান্স পাইছে। আবার এরকম হয় যে 2টা কোশ্চেন 2টাই পারছে, স্টিল সে চান্স পায় না। এটা মূলত তোমার অ্যাটিটিউডটা দেখে, বুঝছো? তুমি কয়টা কোশ্চেন পারতেছো না পারতেছো এটা তো রিটেনই পরীক্ষা হয়ে গেছে। ভাই ভাই তোমার অ্যাটিটিউডটা দেখে, তোমার অ্যাপিয়ারেন্সটা দেখে, তোমার স্মার্টনেসটা দেখে। এনডিসিতে এখন ক্লাব 26টা, বুঝছো? আমাদের সময় ক্লাব ছিল 24টা, পরে লাস্টে মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবটা হয়েছিল লাস্টে, টোটাল হয়েছিল 25টা, এখন ক্লাব হচ্ছে 26টা। সো এই 26টা ক্লাবের মধ্যে হলিক্রসেও সেম অনেকগুলো ক্লাব আছে, হলিক্রসের ক্লাবগুলো অনেক একটিভ। আচ্ছা, এনডিসিতে আমি 4টা ক্লাবে ছিলাম। আমি যখন প্রথম ভর্তি হয়েছি তখন 4টা ক্লাবে ছিলাম। প্রথমে ছিলাম হচ্ছে ইকো অ্যান্ড স্পেস ক্লাবে, ফার্স্ট ইয়ারে এগুলাই অনেক কাজ করছি, কারণ আমার স্পেস নিয়ে অনেক আগ্রহ ছিল, বুঝছো? আমি ওই যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডও করছি। প্রথমে ইকো অ্যান্ড স্পেস ক্লাবে ছিলাম, কিন্তু কিছুদিন ইকো অ্যান্ড স্পেস ক্লাবে কাজ করে আমি যেটা বুঝলাম যে এখানে আসলে স্পেস নিয়ে যতটা কাজ, এর থেকে বেশি কাজ হচ্ছে ইকো নিয়ে, বুঝছো? তো আমার ইকো নিয়ে আগ্রহটা অত বেশি ছিল না, আমার স্পেস নিয়ে বেশি আগ্রহ ছিল। সো এরপরে আমি এই ক্লাবটা কন্টিনিউ করি নাই। বাট আমি এইটার ইকো নিয়ে যখন কাজ করছি তখন আমি যে বাংলাদেশ আর্টস সায়েন্স অলিম্পিয়াডে ন্যাশনাল গেছিলাম। ন্যাশনালে যে ওইখানে হচ্ছে তোমার ন্যাশনাল একটা ক্যাম্প হয়, খুব মজা হয় ক্যাম্পে, বুঝছো? যে কোনো অলিম্পিয়াডে তুমি যদি ক্যাম্পে যাইতে পারো তাহলে ভাই সেই মজা। সো আমি ক্যাম্পে গেছিলাম, ন্যাশনাল আর্ট সায়েন্স অলিম্পিয়াডের ক্যাম্পে গেছিলাম। আর অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে আমি রিজিওনাল জিতছিলাম, পরে ন্যাশনাল জিততে পারি নাই।
এরপরে আমি ছিলাম হচ্ছে ডিবেটিং ক্লাবে। আমি ছোটবেলা থেকে ডিবেট করি, বুঝছো। ডিবেটিং ক্লাবে ছিলাম, কিন্তু ডিবেটিং ক্লাবে আমাদের সময় অনলাইন সিলেকশন হয়েছিল, এই জন্য পরে আমি কন্টিনিউ করি না। এবার ছিলাম আবৃত্তি দলে। আবৃত্তি আমি ছোটবেলা থেকে করি, তো আবৃত্তি দলে ছিলাম। এটা আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করছিলাম, এটার আমি প্যানেলিস্ট ছিলাম। মানে তুমি একটা ক্লাবে যখন সারা বছর 2 বছর ধরে কাজ করবা, তখন তুমি এটার প্যানেল পাবা, বুঝছো, মানে ক্লাবের পরিচালনা কমিটি পাবা। ওইটা আমি প্যানেলিস্ট ছিলাম আবৃত্তি দলে। আরেকটা কিসে যেন ছিলাম, ও আর সায়েন্স ক্লাবে ছিলাম। এটা এনডিসি সবচেয়ে বড় ক্লাব। এখানে ধরো 5 লাখ 6 লাখ 10 লাখ টাকার এক একটা ফেস্ট হয়। এগুলো কি তোমরা জানবা আস্তে আস্তে। আচ্ছা, সো যাই হোক, এইসব এমনি আড্ডা দিলাম কারণ আজকে পড়াশোনা কম। সো এখানে তোমরা এইটা পড়বা। এটা পড়ার পরে আচ্ছা, এখানে তোমরা এই জায়গা থেকে পড়বা যে কোনটার মধ্যে কি থাকে। কাঁচা আম কেন টক হয়? কারণ কাঁচা আমে 2টা অ্যাসিড থাকে। কি কি অ্যাসিড থাকে? সাকসিনিক অ্যাসিড আর মেলিক অ্যাসিড। আচ্ছা, পাকা আম কেন মিষ্টি হয়? 2টা জিনিস থাকে, গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, এই জন্য। আচ্ছা, এরপর মোমের দহন। এই মোমের দহনের একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা তোমাদের জানা লাগবে। আমি বিক্রিয়াটা দেখাই। দেখো, মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। সবাই জানো তোমরা এখানে যে মোম একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং বাংলা মিডিয়াম থেকে ইংলিশ ডিবেট করা যাবে কিনা? হ্যাঁ যাবে। তুমি ইংলিশ ডিবেটে যদি দক্ষ হও, সেই ক্ষেত্রে তোমার যদি ইংরেজিতে দক্ষতা অনেক ভালো থাকে, তাহলে তুমি ডিবেট করতে পারবা। দেখো, নটরডেমের ডিবেটিং সার্কেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ডিবেটিং সার্কেল, বুঝছো। এইখানে একদম বেস্ট অফ দ্য বেস্ট ডিবেটার ছাড়া কেউ চান্স পায় না। এই সো তোমার ওইখানে যে তোমার দক্ষতা যদি তুমি দেখাইতে পারো, তাইলে তুমি টিম পাবা, নাহলে তুমি টিম পাবা না। এই হচ্ছে ব্যাপার। আমি ডিবেটে আমাদের জেলা, মানে আমি যে জায়গা থেকে আছি, যে জেলায়, এই জেলায় ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকবার আমি আমার জেলায় ফার্স্ট হয়েছি ডিবেটে। ওই যে জাতীয় শিক্ষা সপ্তাহ, শিশু পুরস্কার প্রতিযোগিতা, প্রত্যেকটা জেলায় চ্যাম্পিয়ন ছিলাম। প্রত্যেকটা আমি বিভাগে যে গিয়েছি, কিন্তু আমার কোনো ট্রেনার ছিল না, বুঝছো, ডিবেটের। এবং আমি প্রাতিষ্ঠানিকভাবে ডিবেট শিখতে পারি না, সো আমি এজন্য কখনো বিভাগ ক্রাক করতে পারি না। বিভাগে সেকেন্ড হইতাম প্রত্যেকবার যে। আচ্ছা দেখো, সো মোম একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন আছে যার মধ্যে। সো মোমের সংকেতটাকে আমরা ধরবো CXHY। ঠিক আছে, এটা হচ্ছে মোম, এটা হচ্ছে মোম। আচ্ছা, এই মোমকে দহন করা মানে কি জানো? দহন করা মানে হচ্ছে কোনো কিছুকে অক্সিজেন দ্বারা জারিত করা। ঠিক আছে, অক্সিজেন দ্বারা জারিত করা। তাহলে এটাকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করব। কতটুকু অক্সিজেন দিব? কার্বন এবং হাইড্রোজেন যতটুকু দিছিলাম, ওইটার যোগফলের অর্ধেক অক্সিজেন দিব। ঠিক আছে, এইটা দেওয়ার পরে এটাকে আমরা তাপ দিব। দহন মানেই তাপ দেওয়া, দহন মানে পোড়ানো। তাহলে তাপ দিলে কি তৈরি হবে? এক্স পরিমাণ তৈরি হবে। কোন এক্স? এই এক্স। এই যে এক্স লিখছিলাম, সেই এক্স পরিমাণ তৈরি হবে যে আমার কার্বন ডাই অক্সাইড। এবং ওই যে ওয়াই দিছিলাম আমরা, ওয়াইটা মুছে গেল। এই যে ওয়াই দিছিলাম আমরা, এই ওয়াই পরিমাণ যে তৈরি হবে আমার পানি। ঠিক আছে, এছাড়া আমরা কি পাবো? পাবো হচ্ছে শক্তি। এই এখন এই বিক্রিয়াটা থেকে তোমাদের হচ্ছে এরকম আসতে পারে যে একটা হাইড্রোকার্বনের সংকেত দিয়ে দিবে। ধরো তোমাকে দিল যে C5H12, এটা একটা মোমের সংকেত। বলবে এইটার দহনে কি পরিমাণ পানি, কয় অণু পানি তৈরি হবে, অথবা কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে তোমরা এখানে যারা আছো, আমার ক্লাসে, তারা সবাই কি পারবা? মোম একটা জটিল হাইড্রোকার্বন, বুঝছো। নর্মাল হাইড্রোকার্বন যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এরকম হয়, মোম এরকম না। মোম জটিল হাইড্রোকার্বন, এর মধ্যে অনেক রকম মানে অ্যালকেন অ্যালকিনের মিশ্রণ টিশ্রণ থাকতে পারে। এই জন্য আমি CXHY দিছি, নাহলে তো আমি সরাসরি একটা সাধারণ সংকেত দিয়ে দিতাম CnH2Izen+2, তোমরা যেরকম পড়ছো ওইরকম দিয়ে দিতাম। কিন্তু মোম এরকম না, মোম জটিল হাইড্রোকার্বন। আচ্ছা, তোমরা এখন এই ক্লাসে যারা আসো সবাই বলো যে যদি এরকম একটা মোমের সঙ্গে তোমাকে দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে কয় অণু পানি উৎপন্ন হবে এই মোমের দহনে, অথবা কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এই মোমের দহনে, তোমরা কি পারবা? জি ভাইয়া পারবো। আচ্ছা, অথবা তোমাকে দিয়ে দেয় যে একটা মোমের সংকেত দিয়ে দিচ্ছে, তোমাকে বলে এই মোমের দহনে কত অণু অক্সিজেনের প্রয়োজন হবে, এটা কি পারবা? হ্যাঁ এটাও পারবো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা সবাই পারবা। এই একটা টপিক এখানে পড়ার মতো ছিল, যে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মোমের দহন। ঠিক আছে, মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, জানবা। মোমে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, জলীয় বাষ্প তৈরি হয়, আলো আর তাপ শক্তি উৎপন্ন হয় বিক্রিয়ায়।
তো জানো। আচ্ছা, এবার পেটের অ্যাসিডিটির জন্য আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিডে কি বিক্রি হয় এটাও তোমরা সবাই জানো। দেখো, এই অ্যান্টাসিডের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আর পেটের মধ্যে আমাদের কোন অ্যাসিডটা থাকে বলো তো? পেটের মধ্যে আমাদের থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? HCl। এই HCl কিন্তু খুব ভয়ানক একটা অ্যাসিড। ধরো আমাদের পেটের যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা বের করে যদি একটা বাটির মধ্যে রেখে তারপরে আমরা ওই বাটির মধ্যে নেমে একটা ডুব দেই, তাহলে আমাদের পুরো শরীর একদম সাথে সাথে পুরোটা খুলে পড়ে যাবে, মাংস সব পুড়ে যাবে, বুঝছো? এবং আমরা ওটার মধ্যে ডিজলভ হয়ে যাব। এবং যে বাটিতে আমরা অ্যাসিডটা রাখছিলাম ওই বাটিটাও ডিজলভ হয়ে যাবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এতই শক্তিশালী যে এটা মেটালকেও ডিজলভ করে দিতে পারে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাই এত শক্তিশালী একটা অ্যাসিড আমাদের পেটের মধ্যে আছে কেমনে, আমাদের পেট কেন ডিজলভ হয়ে যাচ্ছে না? এইটার পিছনে খুব সুন্দর একটা মেকানিজম আছে, তোমরা বড় হয়ে জানবা। জাফর ইকবাল স্যারের মতো বলে দিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে ভাই একটা অ্যাসিড, আর এটা হচ্ছে একটা ক্ষার। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ আর পানি তৈরি হয়। তাহলে এখানে লবণ আর পানি তৈরি হবে, MgCl2 প্লাস H2O। এখানেও AlCl3 প্লাস H2O। এখন লবণ আর পানি উৎপন্ন হয়ে কি হয়েছে দেখো, ক্ষার নিজে একটা ভয়ঙ্কর জিনিস। তুমি যদি ক্ষার খাও এটা ভালো না, তীব্র ক্ষার, এগুলো যদিও অত তীব্র ক্ষার না, তাও তীব্র ক্ষার খাইলে তোমার সমস্যা হবে। অ্যাসিড নিজে একটা ভয়ঙ্কর জিনিস, তীব্র অ্যাসিড তোমাকে অনেক ক্ষতি করতে পারে। বাট এই দুই ভয়ঙ্কর মানুষ মিলে দুইটা নিরীহ মানুষ তৈরি করছে, বুঝছো? লবণ আর পানি, এরা নিরীহ, এরা কারো কোনো ক্ষতি করে না, ঠিক আছে? তাহলে আমরা অ্যাসিডিটিতে, পেটের অ্যাসিডিটিতে অ্যান্টাসিড ইউজ করি, ঠিক আছে? অ্যাসিডের যে এনপি তাকে আমরা কি বলি? অ্যান্টাসিড। অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা পড়লাম। এখন রসায়নের ক্ষেত্র, এগুলো তোমার জানা লাগবে না, রসায়ন দিয়ে আমরা সব কাজ করি, ঠিক আছে? এটা জানলেই চলবে। এরপরে যে মেইনলি রসায়ন দিয়ে আমরা বিভিন্ন জিনিস বানাই, ধরো আমরা পেস্ট বানাই, কীটনাশক বানাই, মুখে যে ফেশিয়াল ক্রিম ইউজ করি এগুলা বানাই, ওষুধ বানাই, অনেক কিছু বানাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এইগুলো জানা লাগবে না, এগুলো আসবে না, এগুলো জানা লাগবে না। কিছু কিছু সারের নাম জানা লাগতো, অন্য চ্যাপ্টারে পড়বা দেখে চ্যাপ্টারে আর পড়াইলাম না, অন্য চ্যাপ্টারে আছে এই আলোচনা। এগুলো জানা লাগবে না, এগুলো কিছু পড়া লাগবে না, এগুলো সব বাদ, ঠিক আছে? এগুলো সব বাদ, এগুলো জানা লাগবে না, মানে কলেজ এডমিশনের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না। এখানে জানবা প্রিজারভেটিভস কি, প্রিজারভেটিভস এর ডেফিনেশন জানবা। প্রিজারভেটিভস কি কি হইতে পারে, আমাকে কয়েকটা প্রিজারভেটিভস এর নাম বলতে পারবা তোমরা? এখানে হইতে পারে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড একটা প্রিজারভেটিভ হইতে পারে। এছাড়া সোডিয়াম ক্লোরাইড যে লবণ, এই লবণ নিজে প্রিজারভেটিভ না? লবণ দিয়ে অনেক কিছু সংরক্ষণ করে না? একটা জিনিস বলো আমাকে যে লবণ দিয়ে সংরক্ষণ করে, এরকম একটা কিছু নাম বলো, একটা খাবারের নাম বলো যেটা লবণ দিয়ে সংরক্ষণ করে। শুটকি মাছ। হ্যাঁ, শুটকি, গুড, ঠিক আছে? শুটকি লবণ দিয়ে সংরক্ষণ করে। আমি শুটকি জীবনে কখনো খাই নাই, বুঝছো? পরে আমি যখন সিলেটে পড়তে গেছি তখন এখানে দেখছি মানুষজন অনেক আগ্রহ করে শুটকি খায়, পরে শুটকি খেয়ে দেখি যে আসলে অনেক ভালো লাগে, পরে এখন খাই। আমার বাসায় কেউ খায় না। আচ্ছা, তারপরে চিনি দিয়েও কিন্তু অনেক কিছু সংরক্ষণ করা যায়, চিনি দিয়ে, তাই না? তাহলে চিনিও কিন্তু তিনটা একদম কমন প্রিজারভেটিভের নাম বললাম। একটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড, তোমরা যে চিপস খাও, চকলেট খাও, যে কোনো কিছুর প্যাকেটে গায়ে নাম পড়বা, দেখবা সোডিয়াম বেনজয়েডের নাম আছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম ক্লোরাইড, চিনি, এগুলো হচ্ছে প্রিজারভেটিভ। আর একটা প্রিজারভেটিভ আছে, কি বলতো? যেটা ওই যে প্রিজারভেটিভস, বলতো ফরমালিন কি প্রিজারভেটিভস? না, জি জি, বলো ফরমালিন কি প্রিজারভেটিভ? প্রিজারভেটিভস কিন্তু অনুমোদিত মনে হয়। আচ্ছা, ফরমালিন একটা প্রিজারভেটিভ, কিন্তু এইটা ফুড প্রিজারভেটিভ না, বুঝছো? এটা খাবারের প্রিজারভেটিভ না, খাবার ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যায় না। ফরমালিন দিয়ে তাহলে কি সংরক্ষণ করে? এই যে আমরা মেডিকেলে যে লাশগুলা পড়ি না, এগুলো তো অনেক বছর আগের লাশ, আমাদের মেডিকেলে 50 বছর 60 বছর আগের লাশও আমরা পড়ি।
তাহলে এই লাশগুলো আমরা ফরমালিনের মধ্যে চুবাই রাখি, বুঝছো? আমাদের হ্যাঁ কাউ স্কিনে সল্ট ইউজ করে, এইটা জিজ্ঞেস করার জন্য বলছিলাম, কিন্তু এটা ফুড না দেখে বলি নাই। আমরা ওই যে আমাদের মেডিকেলে একটা রুম থাকে ডিসেকশন রুম, ওইখানে যে তোমরা যাও দেখবা যে বড় বড় ড্রাম আছে, ওই ড্রামের মধ্যে একটা ড্রামে লেখা দেখবা হার্ট, একটা ড্রামে লেখা দেখবা লাং, একটা দেখবা কিডনি, একটা দেখবা লিভার, এরকম বিভিন্ন ড্রামে বিভিন্ন কিছু লেখা। তারপর ওই ড্রামটা খুললে যে ড্রামটা হার্ট লেখা ওইটার মধ্যে দেখবা সব হিউম্যান হার্ট, অনেকগুলো ধরো 50-60টা হিউম্যান হার্ট রাখা, যেটা লাং ওইটা দেখবা 50-60টা হিউম্যান লাং রাখা, এরকম করে প্রত্যেকটায় বিভিন্ন মানুষের অর্গান রাখা। ওইগুলো আমরা আমাদের মতো করে এনে এনে ওগুলো নিয়ে যেয়ে পড়ি, বুঝছো? ওইগুলো হচ্ছে ফরমালিনের মধ্যে চুবানো থাকে। এই ফরমালিনের যে এত বিচ্ছিরি গন্ধ, এইগুলো যদি তোমরা কেউ মেডিকেলে পড়ো তখন তোমরা বুঝবা যে ফরমালিন যে কি পেইনফুল। আর আমরা যে হাত দিয়ে ধরি ফরমালিনের চুবানো ভিসেরা নিজের হাত দিয়ে ধরে ধরে পড়ি, আমাদের হাতের চামড়া উঠে যায়। যখন পরীক্ষা চলে আসে তখন তো বারবার পড়তে হয়, বুঝছো? তখন ওই যে আমরা বারবার ওই ফরমালিনে চুবানো জিনিস ধরে ধরে পড়ি, আমাদের 2 হাতের চামড়া একদম উঠে যায়, আমরা ভাত খাইতে পারি না, এরকম হয়। আর ওইটা ফরমালিনের গন্ধে ভাত খাওয়া যায় না, বুঝছো? এটা যেদিন ওইটা পড়ি ওই দিন আর খাওয়া যায় না কিছু। ভাই গ্লাভস ইউজ করেন না কেন? গ্লাভস ইউজ করতে দেয় না, বাংলাদেশে মেডিকেল এথিক্স আছে, বুঝছো? এথিক্স অনুযায়ী তারা মনে করে যে একটা হিউম্যান বডি, আমি যাকে পড়তেছি সেটা তো জাস্ট একটা লাং না, সেটা তো একটা মানুষ ছিল সে একটা সময়। আজকে তার লাং নিয়ে আমি পড়তেছি, তার হার্ট নিয়ে পড়তেছি, এখন ওই মানুষটাকে তো আমার সম্মান করতে হবে পড়ার আগে, তো আমি তাকে ঘৃণা করতে পারবো না, বুঝছো? তো এই জন্য হচ্ছে আমাদের মেডিকেল এথিক্স অনুযায়ী আমাদের দেশে গ্লাভস ইউজ করতে দেয় না, বাট বিদেশে মানুষজন গ্লাভস ইউজ করে ধরে। আর আমাদের টিচাররাই গ্লাভস ইউজ করে না, এদের সামনে আমরা যদি গ্লাভস ইউজ করি তাহলে টিচাররা এটাকে বেয়াদবি হিসেবে ধরবে, বুঝছো? তোমাদের মধ্যে অনেকে মেডিকেলে যাবা তখন দেখবা এই জিনিসগুলো। ফার্স্ট ইয়ারে অনেক পেইনফুল ছিল এই জিনিসগুলো, এখন গা সওয়া হয়ে গেছে। আমাদের এখন আর এগুলো নাই, এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া। আচ্ছা দেখো, সো আমরা প্রিজারভেটিভের ডেফিনিশন জানবো, কিছু প্রিজারভেটিভ সম্পর্কে জানবো, কীটনাশক কি এটা জানবো। আচ্ছা কীটনাশক প্রিজারভেটিভ কি এটা জানবো। আচ্ছা ভারী ধাতু কি কি আছে এটা একটু জানবা, মানে মানুষের জন্য ক্ষতিকর ভারী ধাতু, এগুলো অনেক ক্ষতিকর, এগুলো আমরা ক্লিনিক্যালি এই কেসগুলো পাই। ধরো আমাদের সিলেটে একটা জায়গা আছে ছাতক, ওইখানে ছাতকে যে সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিমেন্ট ফ্যাক্টরিতে অনেক মানুষজন কাজ করে না, এরা প্রায় আমাদের হসপিটালে আসে হচ্ছে এই সমস্যা নিয়ে, লাং ক্যান্সার অথবা ধরো লাং ডিস্ট্রেস বা বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা নিয়ে আসে, বুঝছো? কেন আসে জানো? কারণ এই যে এরা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, সিমেন্ট ফ্যাক্টরিতে বিভিন্ন ভারী ধাতু, সিমেন্ট ডাস্ট বলি আমরা, এই সিমেন্ট ডাস্টের বিভিন্ন ভারী ধাতু এদের মধ্যে রেগুলার এটার মধ্যে এরা কাজ করে, এবং অনেকদিন ধরে কাজ করার জন্য হ্যাঁ স্পুন দিয়েই খাই, বুঝছো অভি? যখন আমরা ওইটা পড়তাম তখন আমি চামচ দিয়ে খাইতাম। বাট এরকম অবস্থা হয় যে ধরো তুমি এত বেশি পড়তেছো, মেডিকেলে তো পড়াশোনা অনেক বেশি, ধরো তুমি সকালবেলা উঠে সারাদিন ভিসেরা পড়ছো, দুপুরবেলা তুমি কতগুলো হাড্ডি পড়ছো, সন্ধ্যাবেলা তুমি একটা বডিকে ডিসেক্ট করে দেখছো, দেখে টেখে বাসায় এসে তোমার এত বেশি খিদা লাগছে যে তোমার কোনো ঠিক নাই যে তুমি হাত ধুইছিলে না ধুইছিলে এটাও তোমার মনে নেই, তুমি খাওয়া শুরু করে দিছো। খাওয়ার মধ্যে যে তুমি মানুষের মাংস একটু লেগে আছে কিনা তোমার নখের পাশে এটাও তুমি খেয়াল করো নাই, বুঝছো? এই হয় ঘটনা, কিছু করার নেই, মানুষের ভালোর জন্যই এই পেশা, কিছু কষ্ট করা লাগে। আচ্ছা সো এখানে ওই যে আমি বলছি যে সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা এইসব বিভিন্ন ভারী ধাতুর মধ্যে এক্সপোজ হয়, বুঝছো? এক্সপোজ হইলে তাদের অনেক ধরনের সমস্যা হয়, ফুসফুসের ক্যান্সারের একটা মেইন কারণ এইটা। তারপর যারা কোল মাইনে কাজ করে, মানে কয়লার যে মাইনে কাজ করে, এদের এই ফুসফুসে বিভিন্ন সমস্যা হয়, কারণ এই যে বিভিন্ন ভারী ধাতু। আর কোনো কিছুতে কাজ না করেও ফুসফুস ক্যান্সারে অনেক মানুষ মারা যাবে, কোথায় বলতো? ঢাকায়। কারণ ঢাকার বাতাসে বিপদসীমার থেকে অনেক উপরে এই ভারী ধাতু আছে, বুঝছো? ঢাকার যে বাতাস আছে, সো এখানে ঢাকার বাতাসে তুমি নর্মাল ভাবে আসো, তুমি কোনো কোল মাইনে কাজ করো না, তুমি কোনো সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করো না, তাও তোমার ফুসফুস ক্যান্সার হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বুঝছো? আচ্ছা সো এখানে এগুলো পড়লেই হবে, এগুলো তোমাদের জানা লাগবে না, এটা আসলে কোশ্চেন করার মতো এর মধ্যে কোনো নাই, এটা তোমার জানা লাগবে না, এগুলা এটা জানা লাগবে না, এগুলো জানা লাগবে না, ক্রস 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 এগুলো বাদ, ঠিক আছে? এই ফ্লো চার্টটা জানবা, খালি এই ফ্লো চার্টটা মুখস্থ করবা এখান থেকে, আর কিছু না। এই ফ্লো চার্টটার মধ্যে কি কি জানবা?
কয়টা স্টেপ আছে? 1 2 3 4 5 6, এই 6টা স্টেপ আছে। ঠিক আছে, 6টা স্টেপ আছে এর মধ্যে। আর জানবা হচ্ছে স্টেপগুলোর নাম জানবা। ঠিক আছে, এটি একটু মুখস্থ করবা এখান থেকে, আর কিছু নেই। আচ্ছা, এরপর কি কি পড়া লাগে জানবা। অ্যাপ্রন পড়া লাগে, একটা রসায়ন ল্যাবরেটরিতে সেফটি গগলস পড়া লাগে, তারপর হচ্ছে আমাদের যে গ্লাভস পড়া লাগে, মাস্ক পড়া লাগে। করোনা আসতেছে, কোনো রসায়ন ল্যাবরেটরি ছাড়া এমনি এমনি তোমার এগুলো পড়া লাগবে। ঠিক আছে, কোনো কিছু ছাড়া স্বাভাবিক জীবনযাপনই এটা পড়া লাগবে। রুটিন আজকে পাবা। আচ্ছা দেখো, ওই যে করোনার যে নতুন ভেরিয়েন্ট আসছে, এটা কিন্তু নাই, মানে তেমন সিমটম নাই। তোমরা খুব সাবধানে থাকবা, বুঝছো? এখন থেকেই সাবধানে থাকবা। এমনি এই যে নতুন ভেরিয়েন্ট আসছে, এটা মহামারী হওয়ার সম্ভাবনা বেশ কম। এর কারণ হচ্ছে আমরা মাইক্রোবায়োলজিতে পড়ি যে যখন কোনো একটা পপুলেশনে 90% মানুষ ভ্যাকসিনেটেড হয়, বুঝছো? 90% মানুষ যখন ভ্যাকসিনেটেড হয়ে যায়, তখন হয় কি যে ওই পপুলেশনের মধ্যে একটা ইনডিউসড ইমিউনিটি তৈরি হয়। এই ইনডিউসড ইমিউনিটির জন্য ওই সেম ভাইরাস ওই পপুলেশনে আর কখনো মহামারী তৈরি করতে পারে না। অন্য একটা ভাইরাস দিয়ে মহামারী সম্ভব, বাট ওই সেম ভাইরাস দিয়ে মহামারী আর সম্ভব হয় না। এই জন্য নতুন যে করোনা আসছে, এটা মহামারী হওয়ার সম্ভাবনা বেশ কম, বুঝছো? তাও সবাই আমরা সাবধান থাকবো, কারণ আগের বারও তো আমরা কখনো কল্পনাও করি না যে এত বাজে একটা অবস্থা হবে। করোনা কিন্তু এটা কোনো জোক না, এটা কোনো মজার ব্যাপার না। আমার পরিবারে অনেক মানুষ করোনায় মারা গেছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে, বুঝছো? গতবারে করোনায়। তো এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং সবসময় আমরা দোয়া করবো যাতে আমাদের এইসব মহামারী থেকে আল্লাহ পানা দেয়। আচ্ছা দেখো, তোমাদের আসতে পারে GHS এর পূর্ণরূপ কি? GHS এটা পূর্ণরূপ হচ্ছে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। এটা পড়বা, শেষ। মেইন যে জিনিসটা তোমার পড়া লাগবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এটা 3 স্টার দিয়ে রাখলাম, 5 স্টার দিলাম। আচ্ছা, এই জিনিসটা পড়া লাগবে। মেইনলি কি পড়া লাগবে? উদাহরণ। বিস্ফোরক পদার্থ কি? TNT, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। দেখো, জৈব পারক্সাইড জিনিসটা নাম শুনতে খুব নিরীহ লাগে, এটা বিস্ফোরক পদার্থ, এটা মনে রাখবা। ঠিক আছে, TNT-র পূর্ণরূপ কি বলতো? TNT-র পূর্ণরূপ কেউ পারবা? এটা পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই নাইট্রোটলুইন, ঠিক আছে, এটা পড়বা। আচ্ছা, সো এই যে এইটার উদাহরণ জানবা, প্রত্যেকটার উদাহরণ ইম্পর্টেন্ট। এরপর দাহ্য পদার্থ। ঠিক আছে, দাহ্য পদার্থ কি কি আছে? অ্যালকোহল আর ইথার, এগুলো দাহ্য পদার্থ। ঠিক আছে, আচ্ছা, ট্রাইনাইট্রোটলুইন। জাবের, গুড। জাবের, তুমি ভালো করছো পরীক্ষায়, গুড বয়, হাইস্ট পাইছো। আচ্ছা, এরপর বিষাক্ত পদার্থ কি আছে? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। আচ্ছা, তারপরে উত্তেজক পদার্থ, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। আচ্ছা, এইগুলো হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন। তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, রেডিয়াম। পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ কি কি আছে? এই যে উপরে পদার্থগুলো দেখছো, এগুলো বেশিরভাগই পরিবেশের জন্য ক্ষতিকর, উপরে যেগুলো বলছি এগুলো সব। ঠিক আছে, এছাড়া ধরো লেড, পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ আছে লেড, মার্কারি। তারপর হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলো হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ, বুঝছো? আচ্ছা, সো এইখানের এই উদাহরণটাই এই অধ্যায় থেকে যদি কোশ্চেন করে, আমি যদি কোশ্চেন করতাম এখান থেকেই কোশ্চেন করতাম, এবং এনডিসি অথরিটিও যদি কোশ্চেন করে এখান থেকেই কোশ্চেন করবে, বুঝছো? সো তোমার মেইনলি পড়ার জিনিস উপরে যেগুলো বলছি দাগাই দিছি, বইয়ের মধ্যে যে জিনিসগুলো দাগাই দিছি জাস্ট এগুলো পড়বা, আর হচ্ছে এই চারটা ভালো করে পড়বা, এই চারটা উদাহরণগুলো পড়বা। ঠিক আছে, এর মধ্যে এই যে তেজস্ক্রিয় পদার্থ যেগুলো আছে, এটার যে চিহ্নটা, এটাকে বলে ট্রিফয়েল, বুঝছো? ট্রি অয়েল, এটা সম্ভবত 1946-এ অনুমোদন পাইছে এই ট্রিফয়েল পদার্থগুলো, বুঝছো? এর আগে আমরা জানতাম না। এই তেজস্ক্রিয় পদার্থ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না। তোমরা, হ্যাঁ, এটা দেখবো, যাবে, দেখবো। আচ্ছা দেখো, এই যে তেজস্ক্রিয় পদার্থের সম্পর্কে আমরা জানতাম না। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করছে তোমরা জানো? কেউ বলতে পারবা যে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে হচ্ছে হেনরি বেকেরেল, বুঝছো? হেনরি বেকেরেলের পরে এটা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করছিল একজন ফিমেল বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে
মেরি কুরি বা তোমরা মাদাম কুরি হিসেবে অনেকে চিনো একে। মেরি কুরির হাজবেন্ডের নাম ছিল হচ্ছে পিয়েরে কুরি, বুঝছো? ওনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই নোবেল পুরস্কার পাইছিল, এবং মেরি কুরি হচ্ছে একমাত্র পার্সন যে নোবেল পুরস্কার পাইছে দুইটা, একটা পাইছে ফিজিক্সে, একটা পাইছে কেমিস্ট্রিতে, বুঝছো? মেরি কুরির কিন্তু দুইটা নোবেল, একটা ফিজিক্সে একটা কেমিস্ট্রিতে। ওনার জামাইরও একটা নোবেল আছে কেমিস্ট্রিতে, ইভেন ওনার মেয়ে এবং মেয়ে জামাইরও একটা নোবেল আছে, বুঝছো? এক ফ্যামিলিতে নোবেল 4টা। সো এখানে মেরি কুরি গবেষণা করছিল হচ্ছে মেইনলি ইউরেনিয়াম নিয়ে, বুঝছো? না সরি, রেডিয়াম নিয়ে গবেষণা করছিল মেরি কুরি। সো ওই যখন উনি এই গবেষণাটা করছে তখন উনি জানতেন না যে রেডিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ এবং এটা মানুষের জন্য ক্ষতিকর। সো এটা তো উনি একদম ওপেন খালি হাতে এইগুলা নিয়ে গবেষণা করতো। সো উনি কিন্তু মারা গেছে তেজস্ক্রিয়তার প্রভাবে, ক্যান্সার হয়ে, বুঝছো? তেজস্ক্রিয়তার কারণে মারা গেছে। ইভেন মেরি কুরির নিজের যে নোটবুকটা ছিল, ওনার যে নোটবুকের মধ্যে উনি লিখে রাখতো সবকিছু, এই নোটবুকটা এত বেশি তেজস্ক্রিয় হয়ে গেছে যে এটাকে মিউজিয়ামের মধ্যে তেজস্ক্রিয়তা রোধক একটা কাচের মধ্যে এটাকে রাখা হয়েছে, এবং সম্ভবত আরো 700-800 বছর এটার মধ্যেই রাখা হবে এটাকে, কারণ আরো 700-800 বছর পর্যন্ত এটার মধ্যে তেজস্ক্রিয়তা থাকবে, বুঝছো? তারপর এটার হাফ লাইফ আছে না, টি হাফ, তোমরা পড়ো নাই মনে হয় এখনো। এই টি হাফ যখন শেষ হবে তখন এটা খোলা হবে। সো এইগুলা জানা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যে কেমিস্ট্রিতে কোন জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা ক্ষতিকর না। আচ্ছা, এখন আমরা পরের চ্যাপ্টারে পড়বো। দুইটা চ্যাপ্টারই একদম সহজ, একদম ছোট। তোমাদের সাথে জাস্ট এই চ্যাপ্টারে পড়ানোর সাথে এই চ্যাপ্টার পড়ানোর বাহানায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলা, যাতে তোমাদের মাইন্ডসেটটাও সুন্দর হয়ে যায় এখন থেকে। তোমরা যারা কোর্সে নতুন জয়েন করছো, তোমাদের বলছি আমি যে একটা রুটিন করবা। রুটিনের মধ্যে ধরো দিনের মধ্যে তুমি 2বার পড়তে বসবা, ঠিক আছে? একবার পড়তে বসবা, আমার ওল্ড ক্লাসগুলো করবা, ওল্ড এক্সামগুলো দিবা। আর একবার পড়তে বসবা, আমার নতুন ক্লাসগুলো করবা, নতুন এক্সামগুলো দিবা। এরকম তুমি যদি 2 সপ্তাহ চালায় যাইতে পারো, তাহলে তোমার আগের সব পড়া কমপ্লিট, নতুন পড়া তুমি শুরু করতে পারতেছো, ঠিক আছে? এই হচ্ছে একটা কথা। আর একটা হচ্ছে, এতদিন অনেকের পড়াশোনা ভালো হয় না, পড়াশোনা করতে পারো না, খুব নর্মাল ভাই। কার ছুটির মধ্যে পড়তে ইচ্ছা করে বলো? কারো ইচ্ছা করে না। আমি এই প্রত্যেকবার ছুটির মধ্যে, দেখো এবার আমি আমার ফার্মাকোলজি বই নিয়ে আসছি, এখন পর্যন্ত এই বইটা যেরকম আনছি আমি এরকমই রেখে দিছি, একবার খুলিও নাই, কারণ ছুটির মধ্যে কারো পড়তে ইচ্ছা করে না, এটাই নর্মাল, বুঝছো? কিন্তু এখন কিন্তু অনেকদিন তোমরা ছুটি কাটাই ফেলছো, তাই না? এখন আর অল্প কিছুদিন আছে। এই অল্প কয়েকটা দিন যদি তুমি একটু ভালো করে পড়ো, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি যদি এখন পড়াশোনা একটু কম করি, আমার প্যারা নাই, বুঝছো? কারণ আমার সামনে ওইরকম বিশাল কোনো অ্যাচিভমেন্ট দাঁড়ায় নাই, বাট তোমাদের সামনে আছে বিশাল একটা অ্যাচিভমেন্ট দাঁড়ায়। এনডিসি জীবনের একটা বিশাল ট্যাগ। তুমি যদি নটর ডেম, হোলি ক্রস এই ট্যাগ গুলো তোমার গায়ে লাগাইতে পারো, এটা তোমার জীবনের সারা জীবনের জন্য একটা অ্যাচিভমেন্ট, বুঝছো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের জীবনে খুব বড় কিছু পাইতে হইলে, খুব জোস কিছু পাইতে হইলে অনেক কষ্ট করা লাগে, অনেক। আমি যখন এসএসসি তে আমার জেলায় টপ করছি, তখন এটার জন্য আমার যে পরিশ্রম করতে হয়েছে, আমার এখন চিন্তা করলে আমার ভয় লাগে যে আমি ক্লাস 9 থেকে যে পড়াশোনাটা করছি, কিন্তু এত কষ্ট করে আমি একটা অ্যাচিভমেন্ট পাইছি। কিন্তু এনডিসির মতো এত বিশাল একটা অ্যাচিভমেন্ট মাত্র অল্প কিছুদিন, ধরো মাত্র 30 দিন পড়াশোনা করেই পাওয়া সম্ভব। এইরকম অ্যাচিভমেন্ট কিন্তু একাডেমিক লাইফে বাংলাদেশে খুব কমই আছে, যে তুমি মাত্র 30 দিন পড়াশোনা করেই এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট পাবা, বুঝছো? হ্যাঁ, আমার ক্লাস সেলফ স্টাডি করলেই এনাফ, এর বেশি কিছু লাগবে না। কিন্তু তোমার পড়াশোনা করতে হবে, যেমন তুমি কোর্সে পরে যুক্ত হয়েছো, তোমার কিন্তু পড়াশোনা করতে হবে অনেক। আচ্ছা দেখো, এই চ্যাপ্টার হচ্ছে পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থার যে দুইটা টপিক আছে, পদার্থের এই যে স্টেটস অফ ম্যাটার, আর হচ্ছে পদার্থের অর্থাৎ কাইনেটিক থিওরি। এই দুইটা জিনিস আমি তৃতীয় চ্যাপ্টারের সাথে পড়ায় ফেলছি। তোমরা যদি কেউ তৃতীয় চ্যাপ্টারের ভিডিওটা না দেখে থাকো, তাইলে ওই ভিডিওটা একটু বইয়ের মধ্যে দেখবা, ঠিক আছে? মানে গ্রুপের মধ্যে দেওয়া আছে আপলোড করা, তো ওইটা একটু দেখবা। তৃতীয় চ্যাপ্টারের এই জিনিসটা পড়াইছি, তৃতীয় চ্যাপ্টার কিন্তু একটা আলাদা ভিডিও দিছিলাম, ওইটার মধ্যে এই জিনিসটা পড়ছি। সো এখানে জানবা যে আন্তঃআণবিক আকর্ষণ বল কার বেশি, সবচেয়ে কঠিন পদার্থের, সবচেয়ে কম কার, বায়বীয় পদার্থের, ঠিক আছে? আন্তঃআণবিক গতি সবচেয়ে বেশি কার, এইটার আবার সবচেয়ে বেশি, এইটার আবার সবচেয়ে কম, ঠিক আছে? এটা কমন সেন্স, এটা একটু জানলেই চলবে। তারপর হচ্ছে ব্যাপন, ঠিক আছে? এখানে উদাহরণ জানবা, কালার জানবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি এটা জানবা। এই তারপর হচ্ছে এটা জানবা যে ব্যাপন কিসের কিসের উপর নির্ভর করে, এটা জানবা।
ব্যাপনের নির্ভরশীলতা একটু লিখে দেই। তাপমাত্রার উপর নির্ভর করে, স্টেট বা পদার্থের অবস্থার উপর নির্ভর করে। যেমন ধরো এখানে বলছে, এটা দেখো, তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম হয়। মানে হচ্ছে তরলের মধ্যে তরল, ঠিক আছে, তরল প্লাস তরল, এটার ব্যাপন হার যত বেশি, এটার থেকে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপন অনেক কম। বুঝছো? সো এটা হচ্ছে স্টেট, অর্থাৎ ব্যাপন পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে। সেকেন্ডলি কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর নির্ভর করে। দেখো ঠান্ডা পানিতে ব্যাপন যত বেশি, ব্যাপন যত কম, গরম পানিতে এর থেকে ব্যাপন অনেক বেশি। ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ব্যাপন বাড়ে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে ব্যাপন বাড়ে, এটা জানবা যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এছাড়া এখানে তেমন কিছু জানার নেই। আচ্ছা, এটা এটা তোমরা অলরেডি জানো, অন্য কোনো পদার্থ দিয়ে করলেও এটা হয়। ব্যাপনের হার নির্ভর করে হচ্ছে পদার্থের আণবিক ভরের উপর। তাহলে 3 নাম্বার আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আণবিক ভর। আচ্ছা, একটা মোটা মানুষ দৌড়ানো বেশি কঠিন না একটা চিকন মানুষ দৌড়ানো বেশি কঠিন? বলো তো। চিকন। চিকন মানুষ দৌড়ানো বেশি কঠিন না, সহজ। সহজ? আচ্ছা, এই যে কয়দিন আগে তোমরা দেখছিলা যে অ্যাস্টন হল আর যে আইশো স্পিড একটা দৌড় প্রতিযোগিতা করছিল, তোমরা কেউ দেখছো? অ্যাস্টন হল আর আইশো স্পিড একটা প্রতিযোগিতা করছে, বুঝছো? সো ওইটার মধ্যে তোমরা ক্লিয়ারলি বুঝো যে অ্যাস্টন হলের যে মাসেল অনেক বেশি, ওর যে বডি ওয়েট অনেক বেশি হবে আইশো স্পিডের থেকে, তাই না? এবং ওর ফিটনেসও কিন্তু ভালো আইশোর থেকে। কিন্তু স্পিড কিন্তু চারটা, ওরা 4 বার দৌড়াইছে, এই 4 বারের মধ্যে 4 বারই স্পিড জিতছে। বুঝছো? এটা নিয়ে অ্যাস্টন হলের প্রচুর সমালোচনার শিকার হইতে হয়েছে। বাট আসল ঘটনা হচ্ছে এই যে অ্যাস্টন হলের বডি এত ওয়েট বেশি যে ওর আসলে দৌড়ানো ওর জন্য একটু কঠিন। কিন্তু স্পিড অনেক চিকনা চাকনা মানুষ, তো ওর কিন্তু দৌড়ানো অত কঠিন না। সো এই জন্য কিন্তু স্পিডের গতি অনেক বেশি হয়েছে, বুঝছো? সো এখানে হয় কি যে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর, এর মধ্যে দেখা যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর কম। সো এটা বেশি দূরত্ব অতিক্রম করছে, এটা বেশি দূরত্ব অতিক্রম করছে, যখন কি এটার ভর বেশি, সো এটা কম দূরত্ব অতিক্রম করছে। বুঝছো? আচ্ছা, কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করা সম্ভব আসলে। আচ্ছা, এটা তোমাদের নাই, তোমাদের লাগবে না, অন্য চ্যাপ্টার আছে, ওইটা আলোচনা করব। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে? এই টপিকটা থেকে প্রচুর এমসিকিউ আসে। এই চ্যাপ্টারে একটা হট টপিক হচ্ছে এইটা, এমসিকিউ আসার জন্য, যে এরকম কয়েকটা গ্যাস দিয়ে দিবে এবং বলবে এটার মধ্যে কার ব্যাপন হার বেশি, অথবা কে বেশি দূরত্ব অতিক্রম করবে, অথবা কে কম দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এরকম দিয়ে দিবে। সো এখানে তোমরা যে জিনিসটা করবা দ্রুত অ্যান্সার করার জন্য, তোমরা গুরুত্বপূর্ণ গ্যাসগুলার ভর মুখস্থ রাখবা, যাতে তোমার ক্যালকুলেট করে না বের করতে হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ গ্যাসগুলার ভর মুখস্থ রাখবা। যেমন কার্বন ডাইঅক্সাইডের ভর যদি কারো মুখস্থ না থাকে তাহলে তো খুবই সমস্যা। কার্বন ডাইঅক্সাইডের 44, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28, নাইট্রাস অক্সাইডের NO2 কত, কার্বন মনোঅক্সাইডের কত, ঠিক আছে, অ্যামোনিয়ার কত, এই জিনিসগুলো তোমাদের মাস্ট মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, তাইলেই তুমি এখানে 5 সেকেন্ড বাঁচাইতে পারবা, 10 সেকেন্ড বাঁচাইতে পারবা। এই 5-10 সেকেন্ডের জন্য তুমি পরীক্ষা টিকে যাবা। ঠিক আছে, তাহলে অবশ্যই এই ভরগুলো তোমরা মুখস্থ রাখবা। এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে, আমি পরীক্ষা নিব, এখানেও এখান থেকে কোশ্চেন দিব। নিঃসরণ একটা ব্যাপনই, কিন্তু এটা আসল ব্যাপন না, অনুব্যাপন। এটা নিঃসরণ ব্যাপনের পার্থক্য তোমরা একাডেমিকে পড়ছো, এগুলো এখানে লাগবে না। এখানে জানবা সিএনজির পূর্ণরূপ কি। ঠিক আছে, আর সিএনজির মধ্যে মেইনলি কি থাকে? এর মধ্যে থাকে সংকুচিত মিথেন গ্যাস। বাসাবাড়ির সিলিন্ডারে কি থাকে? প্রোপেন আর বিউটেন। এটা জানবা এখান থেকে, আর কেউ জানা লাগবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর মোমের দহন। মোমের দহন অলরেডি আমি বলে ফেলছি, পড়ায় ফেলছি, কি কি আছে বলে ফেলছি। CXHY বিক্রিয়া একটু আগে দেখাই ফেলছি, আবার একবার দেখাই, কেউ স্ক্রিনশট দিলে দিও। এই হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, সো এইটা একটু পড়বা।
আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে গলন স্ফুটন। না, বলো। ভাই যদি 12H2 হয়, ও কিন্তু 12টা ইয়ে আছে হাইড্রোজেন, কিন্তু 12H2 হলে তো হচ্ছে কম পড়ে যাচ্ছে হাইড্রোজেন বাম ধারে। 12H2 হলে কম পড়ে যাবে কেন? এখানে অক্সিজেন আছে কেন? 12 হইলে এখানে অক্সিজেন 24, এখানে 24। হ্যাঁ 24, যেমন তো কম পড়ে যাবে। দাঁড়াও এক সেকেন্ড দেখি। এখানে মেবি এইটার আগে কিছু একটা থাকে। আচ্ছা, একটু পরে দেখে তোমাদের জানাবো, ঠিক আছে? এটা এই তো ওই যে সমতাকরণ তো বেশ প্যারার, হিসাব করা লাগে অনেক কিছু। আমি হিসাব করে তোমাদের বলতেছি, একটু পরে জানাই দিচ্ছি। আচ্ছা দেখো, সো এখানে আমরা পড়বো হচ্ছে গলন স্ফুটন, মেল্টিং এন্ড বয়েলিং। গলন কি স্ফুটন কি তোমরা সবাই জানো। এই জিনিস এখন আমি বলা মানে তোমাদের অপমান করা, যে গলন কি আর স্ফুটন কি। তোমরা এটা ডেফিনেশন জানবা, ডেফিনেশন পড়বা, ঠিক আছে? ডেফিনেশন কেউ যাতে না জানো, এরকম যাতে না হয়। আমার বাসা হচ্ছে বরিশালের পিরোজপুরের ভান্ডারিয়ায়। আচ্ছা, আর একটা জিনিস জানবা কি, জানবা হচ্ছে গুরুত্বপূর্ণ পদার্থগুলার, তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা জিনিসেরই আছে এরকম গুরুত্বপূর্ণ কিছু পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যেগুলো তোমাদের বইয়ে আছে। আমরা এইখান থেকে এই টপিকের সাথে এটা পড়ে ফেলবো। সো আজকে তোমরা বাসায় একটা খাতায় লিস্ট করবা, ঠিক আছে? কিসের লিস্ট করবা? গলনাঙ্ক। তোমাদের বইয়ে যতগুলো পদার্থের গলনাঙ্ক আছে তোমাদের বইয়ে, সবগুলো পদার্থের গলনাঙ্ক আমি চাই যে তোমরা একটা পেজে লিস্ট করে আমাকে দেখাও, ঠিক আছে? যে আমাকে দেখাইতে পারবা আমি অনেক খুশি হব তার প্রতি। স্ফুটনাঙ্ক তোমাদের বইয়ের মধ্যে শুধু এই চ্যাপ্টার না, অন্যান্য চ্যাপ্টারেও যতগুলো পদার্থের স্ফুটনাঙ্ক আছে, সবগুলো পদার্থের স্ফুটনাঙ্ক আজকে তোমরা খুঁজে খাতার মধ্যে লিস্ট করে আমাকে দেখাবা, ঠিক আছে? সবাই রাজি আছো দেখাইতে? এই যে আমি কাজগুলো বলি, এগুলো যারা করবা না তোমরাই জীবনে উপকৃত হবা, বুঝছো? আর যদি কেউ না করতে চাও যে আমি এটা করবো না, আরেকজন তো দিবেই, তারটা দেখে 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 ফেলবো, তার নিজেরই সমস্যা হবে। কারণ এটা জাস্ট খোঁজা না, এটা খুঁজতে যেয়ে তোমার পুরো বইটা একবার ওভারভিউ করা হইলো। এই ওভারভিউটা তোমাকে হেল্প করবে, বুঝছো? তোমাকে জাস্ট এই গণনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ার জন্য এটা দেই নাই, এটা দিছি যাতে এটা খুঁজতে যেয়ে তোমার বইয়ের মধ্যে আরো 5টা তথ্য তোমার চোখে লাগে এবং এই 5টা তথ্যই পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু আজকে করবা। সো এখান থেকে আমরা এটা পড়বো। আচ্ছা, এইসব পদ্ধতি লাগবে না। এই দেখো ইউরিয়ার গলনাঙ্ক দেওয়া আছে, দেখছো 133। এই জিনিসগুলোই বলছি খুঁজে বের করতে। এই দেখো এই সালফারের গলনাঙ্ক দেওয়া আছে 119। এটাই লাগবে, ঠিক আছে? বাকি কিছু লাগবে না। আচ্ছা, এখানে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের থেকে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় কম, ঠিক আছে? অবিশুদ্ধ পদার্থের হবে কম, বিশুদ্ধ পদার্থের হবে বেশি। তাহলে পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই পদ্ধতি ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে এই যে পানির স্ফুটনাঙ্ক রেখা, এটা কি মিন করে? এটা মিন করে স্ফুটনে সুপ্ততাপ। পানির গলনাঙ্ক রেখা এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে গলনে সুপ্ততাপ, ঠিক আছে? তাহলে সুপ্ততাপ কত, স্ফুটন পানির সুপ্ততাপ কত, স্ফুটনাঙ্কের সুপ্ততাপ কত, আর গলনের সুপ্ততাপ কত আমাকে বলো চ্যাট বক্সে। পানি গলনের সুপ্ততাপ কত? পানি তো গলে না, বরফ গলে, বলো বরফ গলনের সুপ্ততাপ কত? 0? কিছু হইলো? 100। এটাও কিছু হইলো? সরি 000। এটাও কিছু হইলো? 100 ডিগ্রি না ভাই। না, আমি তো বলছি তাপ, তোমরা কেন তাপমাত্রা নিয়ে চিন্তা করতেছো? কিন্তু আমি তাপমাত্রা বলি না, আমি বলছি তাপ। হ্যাঁ, তোমরা ঠিক বলছো যে বরফ গলবে শূন্যতে, পানি শূন্যতে তরল অবস্থায় থাকবে, কিন্তু আমি তো তাপমাত্রা বলি না, বলছি তাপ। হ্যাঁ, একজন ঠিক বলছে। 3 পয়েন্ট মানে 336 কিলোজুল পার কেজি। এটা হচ্ছে পানির গলনের সুপ্ততাপ, ঠিক আছে? পানি গলনের সুপ্ততাপ। আর একজন বলছো না যে 4200 হচ্ছে পানির আপেক্ষিক সুপ্ততাপ। আপেক্ষিক সুপ্ততাপ মানে কি বলতো? একজন বলছো 4200 কিলোজুল, কিলোজুল পার কেজি পার মোল, পার কেজি পার মোল। এটা হচ্ছে পানির আপেক্ষিক সুপ্ততাপ। এর মানে হচ্ছে
1 কেজি পানিকে পার কেজি পার কেলভিন, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে এত তাপ দেওয়া লাগে। ঠিক আছে, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হইলে আমার 4200 কিলো জুল তাপ দেওয়া লাগবে। বুঝছো? আচ্ছা, আর এইটা কি? এইটা হচ্ছে যে আপেক্ষিক সূত্র তাপ, মানে হচ্ছে তোমার ধরো -40 ডিগ্রি থেকে তুমি 0 ডিগ্রিতে আনলা টেম্পারেচার, আনার পরে দেখবো যে তুমি যতই তাপ দিচ্ছ টেম্পারেচার আর বাড়তেছে না, তাপ তুমি দিচ্ছ বাট তাপমাত্রা বাড়তেছে না। কেন? কারণ ওই তাপটা এইখানে ব্যয় হচ্ছে, 336 কিলো জুলে ব্যয় হচ্ছে। ধরো 1 কেজি পানি নিয়ে তুমি কাজ শুরু করলে না, তাহলে তুমি 336 কিলো জুল তাপ দেওয়ার পরে এরপরে আবার দেখবা যে তাপমাত্রা আবার বাড়তেছে। ঠিক আছে, বাড়তে 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 যখন 100 হইলো তখন তুমি দেখবা যে 100 হওয়ার পরে আবার টেম্পারেচার বাড়তেছে না। কেন? কারণ পানির স্ফুটনাঙ্কের একটা সূত্র তাপ আছে। ঠিক আছে, পানি স্ফুটনের সূত্র তাপ আছে, এটা কত বলো? বলো, পানি স্ফুটনের সূত্র তাপ কত? এগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো তোমরা পারো না কেন? আমরা তো এগুলো পড়ছি। এটা হচ্ছে 2.26, না তোমাদের ওই সাইন্টিফিক আকারে না লিখে ডিরেক্ট লিখে দিই। এটা হচ্ছে 22600 কিলোজুল পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে পানির স্ফুটনের সূত্র তাপ। তো এই দুইটা জিনিস যাচ্ছে এখন জানবো, আর কিছু জানা লাগবে না। আচ্ছা, এরপর পাতন মানে কি? পাতন মানে হচ্ছে ভ্যাপোরাইজেশন প্লাস কনডেনসেশন, মানে হচ্ছে বাষ্পীভবন এরপরে আবার ঘনীভবন। ঠিক আছে, এটা করে আমরা কি করি? আমরা কোনো পদার্থের মধ্যে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকলে ওই অপদ্রব্যটাকে আলাদা করি। ঠিক আছে, এখন এখানে তোমাদের জানা লাগবে ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন মানে হচ্ছে যে একটা দশা স্কিপ করে। ঠিক আছে, যাকে তাপ দিলে সে তরল হয় না, ডিরেক্ট বাষ্প হয়ে যায়। ঠিক আছে, সে একটা দশা স্কিপ করে। এই স্কিপিস্ট মেন্টালিটি কার কার আছে? আছে হচ্ছে নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, এগুলো সংকেত জানবা মাস্ট। কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এগুলো সংকেত জানা লাগবে এবং উদাহরণ জানা লাগবে যে এইটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, এইটাই এখানে পড়া। এখান থেকে পরীক্ষা আসলে এখান থেকে কোশ্চেন আসে বেশিরভাগ। ঠিক আছে, এই পরীক্ষা লাগবে না, এসব লাগবে না। আচ্ছা, শেষ। ঠিক আছে, অল্প কয়েকটা পড়া। এক হচ্ছে এইটা ছকটা ভালো করে বোঝা, নিজে বোঝা যে কেন ভাই 0-র পরে আমি তাপ দিলেও তাপমাত্রা বাড়তেছে না, কেন ভাই 100-র পরে আমি তাপ দিলেও তাপমাত্রা বাড়তেছে না, কতক্ষণ তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, এরপরে তাপমাত্রা কেন বাড়বে, এই তাপমাত্রাগুলো জানা, এখানে সুপ্ততাপগুলো জানা, এখানে জানা হচ্ছে একটা জিনিস, এখানে জানা হচ্ছে সবগুলা সংজ্ঞা জানা। ঠিক আছে, বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে, পাতন কাকে বলে, ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি আছে, এই পাতন কোন কাজে লাগে এইটা জানা। ঠিক আছে, এরপরে এখানে বলছি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বইয়ের মধ্যে যতগুলো পদার্থ আছে সবগুলার বের করে লিস্ট করে আমাকে দেখানো, মোমের সুপ্ততাপ আমাকে বলা। ঠিক আছে, মানে মোমের যে বিক্রিয়াটা এটা শেখা, তারপর বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে জ্ঞানমূলক যে জিনিসগুলো আছে এগুলো মুখস্থ করা, যেমন বাসাবাড়িতে চুলায় কি ইউজ হয়, তারপর সিএনজির পূর্ণরূপ কি, সিএনজির মধ্যে কোন গ্যাস থাকে মেইনলি, তারপর হচ্ছে এইখানে এই একটা টপিক 3 স্টার দিয়ে রাখছি, এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। বুঝছো, যে কোনটার ব্যাপন দ্রুত হবে, কোনটার ব্যাপন স্লো হবে, এইটা। এবং এখানে বলছি সবগুলা গ্যাসের ভরটা মুখস্থ করা। ডান। আর কি বলছি? আর বলছি হচ্ছে এখানে ব্যাপন, যে ব্যাপনের নির্ভরশীলতা, ব্যাপন কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, এইটা যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে এবং পদার্থের আণবিক ভরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো জানা। আচ্ছা, আর কিছু নেই, এই জিনিস জানলেই এই চ্যাপ্টার শেষ। তাহলে এই দুইটা চ্যাপ্টার যা যা পড়তে বলছি বুঝছো? সবাই বলো বলো যা বলছি বুঝছো কিনা, নাকি বেশি ফাস্ট বলে ফেলছি কিছু বুঝো নাই? বুঝছি ভাইয়া, ভালোভাবে বুঝছি। ওকে, তাহলে এই জিনিসগুলা যদি পড়ো, এগুলা কি কোনো কঠিন জিনিস? তোমাদের পড়া জিনিস,
জাস্ট বলে দিলাম এই টপিকটা একটু দেখবা। আর যদি এরকম হয় এর মধ্যে কেউ থাকো যে ভাই যা যা আপনি বলছেন পড়তে এই সব জিনিস তো আমি পারি বা এই সব জিনিস তো আমি পারি, তাহলে তোমার আর পড়ার দরকার নাই। তুমি এক কাজ করো, তুমি একটা ভালো সিরিজ দেখো। ব্রেকিং ব্যাড দেখছো? ওইটা না দেখলে ওইটা দেখে ফেলো, বুঝছো? অথবা খেলতে টেলতে যাও, ঘুরে টুরে আসো। আর যদি না পারো কেউ, সে খালি পড়ে ফেলবে, এইটুকু হচ্ছে কাজ। কেউ পারলে তারা পড়াশোনা করার দরকার নাই, ঘুমাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি ঘুমাই চান্স পাবা, কোনো সমস্যা নেই। এটাই এনডিসি এডমিশন, একদম ইজি। ঠিক আছে, কোনো প্যানিক করার দরকার নেই। অল্প অল্প পড়বা প্রত্যেকদিন, তাইলেই হবে। খালি ভাই রেগুলার এই যে লাস্ট উইকলিটা সবাই সুন্দরভাবে দিছো, এরকম যদি প্রত্যেকটা উইকলি দিতা তোমরা, তাইলে কিন্তু আমি একটা আশা করতে পারি। হ্যাঁ ভাই, চান্স পাবে।